পৃষ্ঠা ২৭। জলগণ্ডুষ ৫। মঙ্গলডিহি গ্রামের রায়বংশই আদি বাসিন্দা। ইহারাই কোথা হইতে আসিয়া গ্রামে মঙ্গলচণ্ডীর প্রতিষ্ঠা করেন এবং গ্রামের নাম মঙ্গলডিহি রাখেন। গ্রামের দক্ষিণেই ব্রাহ্মণডিহি গ্রাম। ব্রাহ্মণডিহিতে ব্রাহ্মণ নাই, শূদ্রও নাই, সমস্ত বাসিন্দাই মুসলমান। মঙ্গলডিহিতে রায়বংশের প্রতিবেশী ব্রাহ্মণ ছিলেন চট্টরাজ বংশ। অপর দুইজন ব্রাহ্মণ ছিলেন, একজন চট্টোপাধ্যায়, নাম জানি না, ও অপর একজন ব্রাহ্মণ ছিলেন, নাম গোপাল। এই বংশের একজন বিদ্বানকে লোকে পণ্ডিত বলিয়া ডাকিত। গোপাল পান বিক্রয়পূর্বক জীবিকা নির্বাহ করিত। গ্রামের বারুই জাতীয় পুরাতন বাসিন্দা। ইহাদের পানের বরজ বৈষ্ণরা যা বরজ ছিল। বরজে প্রচুর পান উৎপন্ন হইত। গোপাল ইহাদের নিকট পান কিনিয়া লইতেন এবং গ্রামে গ্রামে বিক্রয় করিয়া ফিরিতেন। একদিন গ্রামে এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে দুইটি শ্রী বিগ্রহ, শ্যামচাঁদ ও বলরাম। রায়বংশের ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তি ছিল প্রচুর। ৫০০ বৎসর পূর্বে তাহারা বেশ জাঁকজমকেই চলাফেরা করিতেন। অন্যদিকে ইহাদের উদারতাও কম ছিল না। প্রতি বৎসর দুর্গাপূজা করিতেন। জনার্দনের মন্দির প্রতিষ্ঠাপূর্বক শ্রী জনার্দন ও শ্রী রাধারানীকে গৃহে আনিয়াছিলেন। চণ্ডীমণ্ডপ প্রায় নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। জনার্দনের মন্দির আছে, মন্দির বিগ্রহ শূন্য। সন্ন্যাসী বিগ্রহ সঙ্গে রায়বাড়িতেই উপস্থিত হইলেন। রায় মহাশয় বিগ্রহদ্বয়ের ভার গ্রহণে অসম্মত হইলেন। সন্ন্যাসী গেলেন পণ্ডিতের নিকট। তিনি তাহাকে বিগ্রহসহ গোপালের নিকট পাঠাইয়া দিলেন। সন্ন্যাসী জগন্নাথ দর্শনে নীলাচলে যাত্রা করিবেন। পথে বিগ্রহ দুইটা লইয়া অসুবিধায় পড়িতে হইবে। অন্তত মাস তিনেকের জন্য যদি কেহ বিগ্রহ দুইটির ভার গ্রহণ করেন। গোপাল সানন্দে সম্মত হইলেন। সন্ন্যাসী প্রসন্ন মনে পুরী যাত্রা করিলেন। গোপাল শ্রী চৈতন্য পার্ষদ ঠাকুর সুন্দরানন্দের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। গোপাল শ্যামচাঁদ বলরামকে লইয়া মাতিয়া উঠিলেন। সকালে বিগ্রহ দুইটিকে শয্যা হইতে উঠাইয়া কিছু ছানা মাখন, পূর্বাহ্নে লুচি, ক্ষীর, সন্দেশ, দুপুরে সযত্ন পাচিত অন্নব্যঞ্জন, বৈশাখে বৈকালে শীতল পানীয় মিষ্টান্ন, কার্তিকের নিশান্তে ক্ষীর ও চিড়া, প্রতি সন্ধ্যায় লুচি, দুগ্ধ, মিষ্টান্নাদি। পরে রাত্রে যদি ক্ষুধা পায় তাহার জন্য লুচি ও মিষ্টান্ন। গোপালের ভগিনী দময়ন্তী অকপট প্রীতি ও শ্রদ্ধায় বিগ্রহ দুটিকে বশীভূত করিয়া ফেলিলেন। সন্ন্যাসী ফিরিলেন ৩ মাস পরে। বলিলেন, আমার ঠাকুর দাও। গোপালের গৃহে কান্নার রোল উঠিল। ঠাকুর ফিরাইয়া দেওয়া পুত্র শোকেরও অধিক দুঃখ। সন্ন্যাসীর আগ্রহাতিশয্যে শেষে ঠাকুর ফিরাইয়া দিলেন। সন্ন্যাসী কিন্তু ঠাকুর লইয়া যাইতে পারিলেন না। সারা রাত্রি ঘুরিয়া পথ হারাইয়া নিশাতে পুনরায় মঙ্গলডিহি গ্রাম প্রান্তেই আসিয়া উপস্থিত হইলেন। গোপাল স্বপ্নাদেশ পাইলেন, আমাদের ফিরাইয়া আনো। গোপাল সানন্দে গ্রাম প্রান্ত হইতে বিগ্রহ দুটিকে লইয়া গৃহে ফিরিলেন। গোপালের পুত্র সন্তান ছিল না, 2 কন্যা ছিল। তিনি গড়গড়ে গ্রামের শাণ্ডিল্য গোত্রের 5 জন ব্রাহ্মণ সন্তানকে পোষ্যপুত্র গ্রহণ করেন। অনন্ত, কিশোর, হরিচরণ, লক্ষণ ও কানুরাম। পৃষ্ঠা 28। ইহাদেরই মধ্যে অনন্তের বংশধর শ্রী বলরামের বিগ্রহকে লইয়া বীরভূম জেলার খয়রাসোল গ্রামে গিয়া বাস করেন। মঙ্গলডিহিতে নূতন বলরাম বিগ্রহ প্রতিষ্ঠিত হইলেন। শ্রীমতী ছিলেন না। শ্রী রাধা ও রেবতী দেবীকেও প্রতিষ্ঠা করা হয়। গোপাল কন্যা দুইটিকে গ্রামের এক চট্টোপাধ্যায়ের হস্তে অর্পণ করেন। চট্টোপাধ্যায় শ্রী মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন।
শ্যামচাঁদ বাড়ি ও মদন গোপাল বাড়ি দুই বাড়িরই সেবায়িতগণ ঠাকুর আখ্যায় অভিহিত হইতেন। দুই বাড়িতেই রাসযাত্রা প্রধান উৎসব। মঙ্গলডিহির ঠাকুরগণ সখ্যভাবের উপাসক, তাই কে একজন ছড়া কাটিয়াছিল উদ্ধৃতি শুরু। মুলুকে অপরাজিতা মঙ্গলডিহে রাস, ভুরকুন্ডার ডেঙ্গো ঠাকুর শুনতে উপহাস, উদ্ধৃতি শেষ। বীরভূমের মুলুকের রামকানাই ঠাকুর বৈষ্ণব ছিলেন। তিনি অপরাজিতা মূর্তি পাইয়া শরৎকালে চারিদিন দুর্গোৎসবের বিধানে অপরাজিতার পূজা করিতেন। ভুরকুন্ডায় শ্রীবিগ্রহের বামে শ্রীমতী নাই। এই অঞ্চলে অবিবাহিতকে ডেঙ্গো বলে। মঙ্গলডিহির গোপাল নিকটবর্তী গ্রাম খোসটিকরি গ্রামের সৈয়দ শাহ আব্দুল সাহেবের সঙ্গে প্রীতির সম্বন্ধ স্থাপনপূর্বক এই অঞ্চলে হিন্দু মুসলমানের বিবাদ বন্ধ করিয়াছিলেন। মুলুকের রামকানাই দুর্গোৎসবের অনুষ্ঠানপূর্বক শাক্ত বৈষ্ণবের বিবাদ মিটাইয়াছিলেন। শ্রী মদন গোপাল পাটের শ্রী প্রতাপচন্দ্র ঠাকুর পিতৃদেবকে দীক্ষা দিয়াছিলেন। প্রতাপচন্দ্রের পুত্র শ্রী হরিকিঙ্কর ঠাকুর বিএল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দুবরাজপুরে ওকালতি করিতে গিয়াছিলেন। তিনি হেতমপুর রাজ এস্টেটে ম্যানেজার নিযুক্ত হন। অগ্রজ পঞ্চানন ইহারি বাসায় থাকিয়া চতুষ্পাঠীতে অধ্যয়ন করিতেন। দাদা পরে শ্রী হরিকিঙ্কর ঠাকুরের নিকট মন্ত্রগ্রহণ করিয়াছিলেন। পঞ্চানন পিতার গুরুপুত্রের শ্রী হরিকিঙ্কর ঠাকুরের বাসায় খাইতেন, তাই মাসিমা নানা অছিলায় ভালো ভাজানো চাউল, যে চাউলে মুড়ি ভাজা হয়, পাঠাইয়া দিতেন। রাসযাত্রায় বহু শিষ্য আসিত ঠাকুর বাড়িতে। মাসিমাতা 3 দিন রাঁধিয়া পরিবেশন করিয়া আসিতেন। গ্রামে পাঠশালা ছিল। একজন শিক্ষক বাঁকুড়া জেলায় পাঁচাল গ্রাম হইতে আসিয়াছিলেন, নাম পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। নিজে রাঁধিয়া খাইতেন। প্রতি ছাত্র বাড়ি হইতে সিধা আসিত। প্রতি ছাত্র যে পরিমাণ চাউল, ডাল, তেল, লবণ দিবে তাহা ধার্য হইয়াছিল অভিভাবকগণের সঙ্গে পরামর্শ করিয়া। ইনি প্রায়ই স্বর্ণকার পাড়ায় আড্ডা জমাইতেন। ইহার পরে আসিয়াছিলেন স্বনামধন্য কেদারনাথ পাল। নিকটবর্তী গ্রাম বাতিকারে বাড়ি, জাতিতে সূত্রধর। কেদারনাথ মঙ্গলডিহি গ্রামে শিক্ষকতা করিতেন। শ্যামচাঁদ পাটে ঠাকুর বাড়িতে পালা করিয়া প্রসাদ পাইতেন। থাকারও ব্যবস্থা ছিল ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে তিনি সসম্মানেই ছিলেন। ঠাকুর বাড়ির সকলেই তাহাকে শ্রদ্ধা করিত, ভালোবাসিত। কি কারণে মনে নাই তিনি মঙ্গলডিহি হইতে কুড়মিঠায় চলিয়া আসেন। কোথায় লেখাপড়া শিখিয়াছিলেন জানি না, পড়াইতেন সুন্দর, ব্যাখ্যা বিবৃতি ছিল চমৎকার। পৃষ্ঠা 29। ইহারি মুখে শুনিয়াছিলাম গ্রন্থকর্তা, রচয়িতা প্রভৃতি। কবিতায় প্রবন্ধে রচয়িতার উক্তি থাকে, একজনের রচিত গ্রন্থে তাহার মন্তব্য থাকে। এইসব তিনি ভালোভাবে বুঝাইয়া দিতেন। তিনি আমার আবৃত্তির গদ্য ও পদ্য পড়ার প্রশংসা করিতেন। ইহার নিকট পড়িয়া নিম্ন প্রাথমিক পরীক্ষা দিয়াছিলাম। পরীক্ষা কেন্দ্র ছিল হেতমপুরের শ্রী গৌরাঙ্গ মন্দিরের পশ্চিমস্থ। তত্ত্বাবধান করিতেছিলেন সুবিখ্যাত হেডমাস্টার শিবচন্দ্র সোম, আরও কয়েকজন। বীরভূম সরকারি জেলা স্কুল হইতে অবসর গ্রহণপূর্বক সোম মহাশয় হেতমপুর রাজবাড়ির উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হইয়া আসিলেন। বেশ রাশভারী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন শিবচন্দ্র। পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলাম। কুড়মিঠার রসিকচন্দ্র রায়ের দ্বিতীয় পক্ষে শ্বশুরবাড়িতে হেতমপুরে থাকার ও খাওয়ার ব্যবস্থা ছিল। রসিকচন্দ্রের প্রথম পুত্র ভূদেবও পরীক্ষার্থী ছিল। কেদারনাথের নিকট আমি উচ্চ প্রাথমিক ও দাদা ছাত্রবৃত্তি পড়িয়াছিলাম। পরীক্ষা দিতে গিয়াছিলাম সিউড়িতে। সোনাতোড় পাড়ায় ঘর ভাড়া লওয়া হইয়াছিল। পণ্ডিত মহাশয়ের সঙ্গে ছিল গ্রামের আরও 2-3 জন ছাত্র। রাঁধিতে গিয়াছিলেন আমাদের মামাতো ভগিনী শ্রী সুন্দরী দেবী।
মনে আছে পরীক্ষার কেন্দ্র ছিল জেলা স্কুলে। পরীক্ষার ফল বাহির হইয়াছে শুনিয়া কেদার পণ্ডিত ঘুড়িসা ঘয়হস্য ডয়শূন্যরয় হস্যই মূর্ধন্যশয় আকার ঘুড়িসা গ্রামে গিয়াছিলেন দাদাকে সঙ্গে লইয়া। সেখানে এডুকেশন গেজেট লইতেন কে একজন ভদ্রলোক। গেজেটে ফল বাহির হইয়াছিল দাদা ছাত্রবৃত্তি এবং আমি উচ্চ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি। মাসিমা কেদার পণ্ডিতকে একজোড়া ধুতি ও 5টা টাকা দিয়াছিলেন। দাদা হেতমপুর টোলে পড়িতে গিয়াছিলেন। আমার পড়া বন্ধ হইয়া গেল। আমি ছাত্রবৃত্তি কিছুদিন পড়িবার পর পাঠশালা উঠিয়া যায়। 6 গ্রামের জ্ঞাতি ভ্রাতা ঋষিকেশ ভট্টাচার্য এবং প্রতিবেশী নবীনচন্দ্র মুখোপাধ্যায় আমাদিগকে গ্রাম হইতে তাড়াইবার চেষ্টা করিতেন। মনে আছে 3টা দিনের কথা। নায়ক পুকুর বেশ বড় পুকুর। পুকুরে আমাদের অংশ 8 আনা। মাতামহগণের কুলদেবতা শ্রী রাধা মদন গোপাল উৎসব ছিল। জন্মাষ্টমী ও দোলযাত্রা। বৎসরে 3 মাস সেবার পালা ছিল আমাদের। এই পালা অনুসারে জন্মাষ্টমী ও দোলযাত্রার পালাও গ্রহণ করিতে হইত। সে বৎসর আমাদের দোলযাত্রার পালা। পঞ্চগ্রামের ব্রাহ্মণ ও পার্শ্ববর্তী গ্রামের মোড়ল মুখ্যগণকে নিমন্ত্রণ করিতে হইত। অন্ন ও কয়েকটি তরিতরকারির সঙ্গে মাছ এবং গুড়ের পরমান্ন দিতে হইত। নায়ক পুকুরের মাছ তুলিয়া সেই জন্য খিড়কির পুকুর গোপালকুণ্ডে ফেলিয়া রাখা হইয়াছিল। পাশেই কৈবর্ত বাড়ি। হরিশ্চন্দ্র কৈবর্তের মার সঙ্গে মাসিমা ধর্মমাতা পাতাইয়াছিলেন। হরিশ্চন্দ্রকে তিনি হরিশ দাদা বলিয়া ডাকিতেন। কেহ টাকা ধার চাহিলে সন্ধ্যাবেলায় গোপনে হরিশের মার নাম করিয়া মাসিমা টাকা ধার দিতেন। এক কথায় বেশ সদ্ভাব ছিল কৈবর্তদের সঙ্গে। পৃষ্ঠা 30। একদিন সকালবেলায় ঋষিকেশ ভট্টাচার্য হরিশকে লইয়া গোপালকুণ্ড হইতে প্রায় 8-9 সের এক রুই মাছ আনিয়া ফেলিলেন আমাদের বাহির বাড়ির উঠানে। মাসিমা দেখিয়া বলিলেন, ঋষি, এ মাছ তো গোপালকুণ্ডের নয়। এত বড় মাছ গোপালকুণ্ডে হয় না। হরিশদা, তুমি তো সব জানো। এ মাছ ব্রাহ্মণ ভোজনের নামে রাখা আছে। এ মাছ মেরো না। কেহ কোনো কথা শুনিল না, না ঋষিকেশ না হরিশ্চন্দ্র। মাসিমা ঠাকুরবাড়ির প্রাঙ্গণে আছাড়ি বিছাড়ি গড়াগড়ি দিয়া বাবার নাম লইয়া কাঁদিতে লাগিলেন। ঋষিকেশ মাছ লইয়া বাড়ির ভিতর চলিয়া গেল। ক্ষণ পরে মাছ ধরার পারিশ্রমিক ওই মাছের সিকি অংশ লইয়া হাসি মুখে হরিশ বাহির হইয়া আসিল। দৃশ্যটা এখনো আমার চোখে ভাসিতেছে। আমার মাতা ঠাকুরানীর লোকান্তরের পরের ঘটনা এ মাছ ধরা। আর একদিনের কথা, পাশেই নবীন মুখোপাধ্যায়ের বাড়ি। গোপালকুণ্ডে তাহাদের অংশ নাই। গোপালকুণ্ডের ঘাটের বাঁ দিকে বলাই গড়রে, ইহাতেও তাহাদের কোনো অংশ ছিল না। এই বলাই গড়রের পাড় কাটিয়া পথ করিয়া তাহারা গোপালকুণ্ডের ঘাটে বাসন ধুইয়া লইয়া যাইত। পিতা ঠাকুর দয়া করিয়া তাহাদিগকেই সুবিধা দিয়াছিলেন। অপর অংশীদার ঋষিকেশ ও শিবরাম তাহাতে কোনো প্রতিবাদ করেন নাই। ছেলেবেলায় আমি প্রায়ই পেটের ব্যারামে ভুগিতাম। মা তখন বাঁচিয়া ছিলেন। তিনি ময়লাসহ খড়ের মুড়ো বলাইগড়ের জলহীন গর্তে ফেলিয়াছিলেন। কাকেরা মুখে করিয়া তুলিয়া পথের পাশে খড়ের মুড়ো টানিয়া আনিয়াছিল। নবীনচন্দ্র এই অপরাধটা কাকের উপর না চাপাইয়া মা ও মাসিমাকে দোষ দিতে লাগিলেন। গ্রামের ভদ্রলোকদের ডাকিয়া আনিলেন। পরিষ্কার দেখিতেছি মুকুন্দ চৌধুরী, শ্রীকণ্ঠ বন্দ্যোপাধ্যায় ও রমেশচন্দ্র রায় নবীনের বাড়ির দুয়ারে দাঁড়াইয়া আছেন। মাসিমা মিনতি করিতেছেন, আমি এখনই সব সরিয়ে ফেলে স্নান করে আসছি। কাকে করেছে আমাদের দোষ দিও না। নবীনচন্দ্র কানে কম শুনিতেন। জেদ ধরিলেন, এখনই পরিষ্কার করে দাও। মাসিমা কি বলিতে গেলেন, নবীনচন্দ্র অকস্মাৎ পাঁচিলের চালের একটা বাঁশের বাতা ছাড়াইয়া মাসিমার বাম হাতে আঘাত করিয়া বসিলেন। মাসিমা ও মা ভয়ে কাঁদিয়া উঠিলেন।
শিবরামের কনিষ্ঠ ভ্রাতা করুণাময় শ্রী শ্রী রাধা মদন গোপালের সেবা করিতে যাইতেছিলেন। ফুলের সাজি ফেলিয়া ছুটিয়া গিয়া নবীনের হাতের বাতা কাড়িয়া লইয়া বেশ কয়েকখা বসাইয়া দিলেন। দুইজনে সাপটাসাপটি বাঁধিয়া গেল এবং কিছুক্ষণের মধ্যে উভয়ে উভয়কে ছাড়িয়া দিলেন। গ্রামের লোক ছবির মতো দাঁড়াইয়া দেখিল এবং কি কাণ্ড বলিয়া চলিয়া গেল। পড়া চলছে পরের ফাইলে।